ছুটির দিনে সারা দেশে জমজমাট ভোটের প্রচার, শহর পাড়া মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, উন্নয়ন প্রতিশ্রুতির বন্যা। এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র একটি দল, অভিযোগ তারেক রহমানের, ভোট ডাকাতির চেষ্টা রুখে দেওয়ার আহ্বান জামায়াতের আমিরের। এবারের ভোট হবে আগামী সব নির্বাচনের মানদণ্ড, দাবি প্রধান উপদেষ্টার। যারা জিতবে তাদের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এবং দেশব্যাপী উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা, শ্বেত শুভ্র সাজে বিদ্যাদেবীর আরাধনায় মুখর শিক্ষাঙ্গন মন্দির, আশীর্বাদ প্রার্থনা। ছুটির দিনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা, উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটার টানার চেষ্টায় তারা। ঢাকায় প্রচারণায় নেমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির প্রার্থীরা। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10 দলীয় জোটের জনজোয়ারে ভয় পেয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি দল। ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হুঁশিয়ারি দেন। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই ভোটের প্রচারে নামেন ঢাকার অনেক প্রার্থী। কেরানীগঞ্জে প্রচারণা চালান ঢাকা 2 আসনে বিএনপির আমানুল্লাহ আমান। তার অভিযোগ, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে ফ্যাসিস্ট ও তার দোসররা। এরই অংশ হিসেবে কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। যখনই একটি গোষ্ঠী ফ্যাসিস্ট এবং তাদের প্রেতাত্মারা দেখছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ভোটের প্রচারে নেমে ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, ঢাকার সব আসনে জামাতের জামানত বাজেয়াপ্ত হতে পারে। প্রতিশ্রুতি দেন, জয়ী হলে এলাকায় পরিকল্পিত উন্নয়নের। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আর শাহজাদপুরে নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক, ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তার অভিযোগ, জনজোয়ারে ভয় পেয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে। এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। পরে দলের নেতাকর্মীদের সাথে গণমিছিলে যোগ দেন নাহিদ ইসলাম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পঞ্চগড়ের পর দিনাজপুরে নির্বাচনী জনসভায় কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সমান হবে ওই বাংলাদেশকে আমরা চাই যেখানে ধর্মে ধর্মে আর কোন সংঘাত হবে না, বরঞ্চ একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহাবস্থান করব, সম্মান এবং ভালোবাসা নিয়ে। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আমরা ওই বাংলাদেশকে করতে চাই যেই বাংলাদেশের টাকা চুরি করে আর বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে, ওই বাংলাদেশটা আমরা দেখতে চাই। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে অনেক কোনো আশ্বাস দেব না। আমরা ওই দিব, এই দিব, বিশেষ কোনো সুবিধা দিব, এটা বলার কোনো অধিকার আমাদের নাই। আমরা কে? আমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে? আমরা তো জনগণের সম্পদের পাহারাদার, চকিদার, জনগণের সম্পদের আমানত। আমরা যদি ইনসাফ ভিত্তিক ভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না, আমার কোনো মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ পুনর্বাসন করতে পারেন না, এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা এখন আলোর দরজা খুলতে চাই। জামায়াতের আমির দিনাজপুরে ভোটের প্রচারণায় কথা বলছিলেন, এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম আমরা।
ভোটের প্রচারে প্রতিদ্বন্দ্বীর সমালোচনার পাশাপাশি নানা কৌশল নিচ্ছেন প্রার্থীরা। একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলেও অভিযোগ বিএনপির। আর জামায়াত বলছে সমালোচনার কিছু না পেয়ে তাদের নিয়ে ফতোয়া দিচ্ছেন একটি বড় দলের নেতা। ভোটারদের মন জয়ে দ্বিতীয় দিনের প্রচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। রাজশাহীর কাটাখালী ও কাপাসিয়া এলাকায় শুক্রবার সকালে গণসংযোগ শুরু করেন রাজশাহী ৩ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারা এগিয়ে নিতে ভোট চান ধানের শীষে। আর রাজশাহী ২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীর সাহেববাজারে প্রচারে নামেন নেতাকর্মীরা। বিএনপি সরকারই উন্নয়ন করে, বিএনপি সরকারের নিরাপত্তা নিশ্চিত করে। তাই আগামী দিনেও এই আশাতেই, এই ভরসাতেই রাজশাহীর মানুষ প্রস্তুত হয়ে গেছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য। যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে, সেই রাষ্ট্র মেলার মতো যে ৩১ দফা, সেটার প্রতি ব্যাপক সাড়া। হবিগঞ্জ ৩ আসনের গোপায়া ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী জিকে গাউচ। ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চান ধানের শীষে। খুলনায় গণসংযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন সমালোচনার কিছু না পেয়ে জামায়াতকে নিয়ে ফতোয়া দিচ্ছে একটি বড় দলের নেতা। এবার নির্বাচনে ইসলাম, জুলাই ও মুক্তিযুদ্ধের চেতনা এক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতির মতো হয়ে ফতোয়া জারি করেছে কাল, বলে জামাত ইসলামের লোকেরা কুফরি করতেছে, সারা দুনিয়ার দুর্নীতি করে তোমরা 5 বার এই দেশকে মানুষের কাছে কলঙ্কিত করেছে। হাওয়া ভবন করেছিলে, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি, বিহার মণ্ডল মোহনপুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে ভোট চান শাপলাকলিতে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেয়া নাই। বরিশালের প্রার্থীরা যাচ্ছেন ভোটারের দরজায়। বিএম কলেজ মাঠে পূজার মাঠ ঘুরে দেখার পাশাপাশি ভোটের প্রচার করেন বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। জনগণের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠার পরিবেশ থাকার যথেষ্ট কারণ আছে, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উদ্যোগ নিয়ে মাঠে আছে বলে মনে হচ্ছে না, এবং বিভিন্ন সময় বিভিন্ন মব ভায়োলেন্স, সেগুলি নিয়ন্ত্রণে কিন্তু আমরা যথেষ্ট উদ্যোগ দেখছি না। এছাড়া অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ করছেন প্রার্থীরা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। সন্ধ্যায় ভাসান টেক বিআরবি ময়দান থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা। সেখানকার পরিস্থিতি সরাসরি তিনি জানাবেন। পার্থ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পারছেন। এই মুহূর্তে সেখানে নেতাকর্মীর উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক ব্যবস্থাপনাই বা কেমন? রেদওয়ান, যেমনটি বলছিলেন, ভাসান টেক থানার যে জনসভা সেটি কিন্তু ইতিমধ্যেই যে আয়োজন সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমার ঠিক পিছনটিতে ভাসান টেক অর্থাৎ ঢাকা 17 আসনের অধীনস্থ যে ভাসান টেক থানার আয়োজনে যেই জনসভাটির আয়োজন করা হয়েছে, সেই জনসভায় কিন্তু নেতাকর্মী ইতিমধ্যেই আসতে শুরু করেছে, এবং যে আয়োজন সেটিও, আয়োজনের যে প্রস্তুতি সেটিও শেষের দিকে একেবারেই। এবং এই আয়োজনে কিন্তু তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তিনিই কিন্তু এই প্রোগ্রামটিতে উপস্থিত হবেন। সন্ধ্যা 6টা নাগাদ তিনি এই প্রোগ্রামে উপস্থিত হবেন এবং প্রধান অতিথির বক্তব্যে কিন্তু তিনি বক্তব্য রাখবেন এবং তার যে জনসভার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু করবেন। আর একটি বিষয় আমি একটু দেখিয়ে রাখতে চাবো, এই পুরো জায়গাটি জুড়েই কিন্তু যে আসনগুলো এখানে রাখা হয়েছে সেই আসনগুলো কিন্তু এখনও ফাঁকা রয়েছে, তবে আশেপাশের যে জায়গাটি পুরো জায়গাতেই কিন্তু আমরা ভাসান টেক থানাধীন যে সকল ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের নেতাকর্মী এবং ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীও কিন্তু এই জায়গাটিতে এসেছেন। যেহেতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে এই প্রোগ্রামটিতে উপস্থিত হবেন এবং প্রধান অতিথির যে চেয়ার সেই চেয়ারে তিনি বসবেন, বক্তব্য রাখবেন, জনগণের উদ্দেশ্যে ভোট চাইবেন এবং দ্বিতীয় দিনের মতো যেই জনসভা সেই জনসভায় কিন্তু তিনি উপস্থিত হয়ে মূলত ধানের শীষ প্রতীকের হয়ে কিন্তু তিনি ভোট চাবেন। তার যে নির্বাচনী আসনগুলো রয়েছে তার মধ্যে ঢাকা 17 কিন্তু অন্যতম।
অন্যতম। এই জায়গাটিতে তিনি সন্ধ্যা 6টা নাগাদ আসবেন এবং জনসাধারণের সঙ্গে কথা বলবেন এবং ধানের শীষ প্রতীকে কিন্তু ভোট চেয়ে যে জনসভার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করবেন। রেদওয়ান, এই ছিল আমার কাছে ভাষণটি থেকে বর্তমানে সর্বশেষ। জি, নিশ্চয়ই পার্থ সাহা, ধন্যবাদ আপনাকে। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকার একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এ সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনে যে দলই জয়ী হবে তাদের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। বাণী অর্চনা আর বিদ্যা দেবীর আরাধনায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। চট্টগ্রামে নানা রঙে ঢঙে জমে উঠেছে সরস্বতী পূজার উৎসব। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন শিক্ষার্থীরা। বিদ্যা ও সঙ্গীতের দেবীর কৃপা প্রার্থনায় নগরীর জেএমসেন হলে সাজানো হয়েছে 15টি মণ্ডপ। ভোর থেকেই যেখানে বিনা অর্চনা, আরতি আর পুষ্পাঞ্জলিতে মুখর শিক্ষার্থীরা। এছাড়া নাটোর, গোপালগঞ্জ, মাদারীপুর সহ প্রতিটি জেলা উপজেলায় উদযাপিত হচ্ছে এই পূজা। মণ্ডপে মণ্ডপে ভক্তিমূলক গান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি সহ নানা আয়োজন। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখানে আজকে অঞ্জলি গ্রহণ করতে এসেছি। মা সরস্বতী দেবী বিদ্যার দেবী, তার আশীর্বাদ প্রার্থনায় দেশ ও শান্তির মঙ্গল কামনার জন্য তারা প্রতিটি স্কুলে পূজা অর্চনা হয়। এবার নিরাপত্তা চাদরে আচ্ছাদিত এই প্রতিষ্ঠানটি অনেক ছাত্রীদের আগমন করছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।